আসসালামু আলাইকুম সবাইকে নতুন অধ্যায়ের স্বাগত। আমরা নতুন একটা অধ্যায় শুরু করতেছি, সেটা হলো ফার্স্ট পার্ট, হলো 9 অধ্যায়, তাই না? অনেক বড় অধ্যায়। তো তাহলে 9 অধ্যায় সম্ভবত 9টা ক্লাস থাকতে পারে, মানে বড় অধ্যায় তো তাই। তবে এটা আমি বললাম তার আগে শুধু 9টা, হ্যাঁ ও কম হয়ে গেল না? হ্যাঁ, সবাই বলছে 9 অধ্যায় 9টা ক্লাস থাকে, তাহলে হ্যাঁ মোটামুটি 3 সপ্তাহ হয়ে গেছে। দেখো তাহলে এখানে আমাদের প্রথম পৃষ্ঠাতে একটা এমসিকিউ, যে স্টেফেন হেলস তিনি আর কি উদ্ভিদ শরীরতত্ত্বের জনক বলা হয়, এটা একটু মনে রাখবো। উদ্ভিদ শরীরতত্ত্বের জনককে, এই একটা বৈজ্ঞানিকের নাম। তারপরে দেখো উদ্ভিদ খনিজ লবণ পরিশোষণের এখানে আমাদের মনে রাখতে হবে 3 নম্বর প্যারাতে খুবই গুরুত্বপূর্ণ, এক বিষয়ে প্রচুর আসে, বোর্ড পরীক্ষায় আসে, যে কোন আয়ন দ্রুত শোষিত হয়, দেখো বোল করা আছে, আর কোন আয়ন মন্থর গতিতে শোষিত হয়। তাহলে যে আয়নটা দ্রুত গতিতে শোষণ হয় সেইটা কি কোনগুলা, আর কোনটা মন্থর গতিতে, এটা মনে রাখার একটা টেকনিক অনুযায়ী মনে রাখতে হবে। যেমন ধরো তুমি যদি পানি মনে রাখো, পানি হচ্ছে দ্রুত শোষিত হয়, মানে স্যার হচ্ছে যে বলো তো কি হবে? চার্জ যদি কম হয় তাহলে সেটা তাড়াতাড়ি শোষিত হবে, এরকম কোন একটা বিষয় আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি শোষিত হবে। তাহলে এখানে আমরা পানি কেন, পটাশিয়াম আর নাইট্রেট, পটাশিয়াম আর নাইট্রেট। স্যার কি বললেন, চার্জ কম হলে নাকি? হ্যাঁ, হ্যাঁ পটাশিয়াম আয়নের চার্জ 1 কিন্তু ক্যালসিয়ামের 2+2, তার মানে পটাশিয়াম পটাশিয়াম দুটো করে দিলেন কেন? ওহো চার্জ দেয়, নাইট্রেটও একটা। হ্যাঁ দুটোতে, ও যার চার্জ কম হবে সে তাড়াতাড়ি শোষিত হবে। হ্যাঁ তাড়াতাড়ি শোষিত হবে। তাহলে এটা মনে রাখতে পারি, দেখো পটাশিয়াম তো ক আছে, পানি নিতে নাইট্রেট, তাহলে মনে রাখার জন্য আর কি মনে রাখবো, ভুলে গেলে যে পানি দ্রুত শোষিত হয়, এটা একটু লেখা না স্যার ওই মনে শব্দটা রাখার জন্য। বানাইছে হ্যাঁ কোনটা কোনটা তো আমি আগে বলছিলাম, সেকেন্ড হ্যামস্ট্রিং, যে পেশিগুলো রয়েছে ও কি নাম? আচ্ছা মনে নাই তো, আচ্ছা ঠিক আছে, শুক্রবারে তো তোমাদের স্যার ওটা ক্লাস নিতে আসবো লাগবে। না, শুক্রবারে বানাই দেবো, শুক্রবারে বানাই দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার আচ্ছা। গ্রুপে দিয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে। পানি দ্রুত তাহলে দেখো পানি দ্রুত শোষিত হয় মনে রাখার জন্য, নরমালি পানি তো একটু দ্রুত শোষিত হয়, তো আর মন্থর গতিতে শোষিত হয়। কেস কেস মনে রাখতে হবে, ওই যে মামলা বা কেস, এটা কি মন্থর গতিতে হয় না? একটা কেস বছরের পর বছর লেগে যায়, অনেক সময় দেখা যায় যে কেসটা হচ্ছে এরকম হয় যে মা বাবা মারা গেছে, বাচ্চারা তাদের সময় কেসের মীমাংসা হয়নি, নাতিপুতির সময় মীমাংসা হয়েছে, এরকম এরকম ঘটনা ঘটে আর কি। যেমন আমাদের বালিপুরে একটা কেস 36 বছর পরে ওটা মীমাংসা হয়েছে। হ্যাঁ 36 বছর পরে কেউ কি চালাতো? হ্যাঁ চালাতো, মানে অনেক সময় জেদ চাপে যায়, হারবো না, হ্যাঁ কেস চালাই যাবো, এরকম থাকে। 17 বছর ধরে, কত বছর হয় কিন্তু 17 বছর ধরে। তাহলে ক্যালসিয়াম ক্যালসিয়াম Ca ক্যালসিয়াম আর সালফেট। তাহলে এটা দেখো কেস মনে রাখার জন্য, কেস মনে রাখার জন্য, কেস মনে রাখলে কেস কি মন্থর হয়, তাহলে মনে রাখবো কেস, তাহলে মনে হয় উল্টাপাল্টা হওয়ার কথা না, তাই না? পানি দ্রুত শোষিত হয়, কেস তো আসলে ধীর গতিতে হয়, তাই না? তাহলে এইভাবে কোন কোন দিকটা বেশি বন্ধ করবো বলো তো, কাদের ঠান্ডা আর কাদের গরম আমার ঠান্ডা লাগছে। লাগছে? তুই কি ঠিক ঠিক, হ্যাঁ ঠিক। তুই তো ঠিক ঠিক বলছে, আপনার যে পাশ থেকে ঠান্ডা লাগছে বেশি সেই পাশটা। দুই পাশে তো ওই পাশে কোনো মানুষ নাই, ওই পাশে দিয়ে রাখেন, এই পাশে অন করে। ওই পাশে কোনো মানুষ নাই মানে কি বলে? হ্যাঁ একটা মানুষ, মানে বেশি মানুষ না বলতে চাইছি, একজন আছে। আচ্ছা মানুষের মধ্যে পড়ে না মনে হয়। তাহলে কি ও না, ও বলতে যাচ্ছে আসলে খুব মানুষ আছে, এটা এটা বলবে কিন্তু তুমি বুঝতে পারছো মানুষ নাই। মানুষ নাই। আজকে যে ছেলেরা কেউই আসলো না নতুন অধ্যায়টা, স্যার আপনি ক্লাস দেওয়া বন্ধ করে দেন তো। ওই জন্য আরো আসে যে দেখে নেবো ক্লাস না, আমি আবার মায়া দয়া করে দিই যে কিন্তু স্যার সবগুলা টিচারের একই অবস্থা, আসতেই চায় না, বিশেষ করে ফিজিক্সে আরো আমরা 2-3 জন পড়ি। আসতে চায় না। না
আচ্ছা দেখো, এরপরে সরাসরি আমরা চলে আসবো যে মাইক্রোমৌল আর ম্যাক্রোমৌল। ম্যাক্রোমৌল কয়টা, এটা 19 নম্বরে ছিল, তাই না? মনে আছে জানি। আর মাইক্রোমৌল এই একটা ছন্দ লিখে দিছিল আমাদের স্যার। হুম, নাইস জব। হ্যাঁ নাইস, এটা কম ক্যাপে নাইস। এটা আমিও দেখছি আর কি। কম জবাব নাকি জানিস আচ্ছা, এখানে এই সংকেত টংকেত লাগবে না, এটা কেমিস্ট্রি তো এইগুলা লাগবে না আর কি। হ্যাঁ, সরাসরি চলে আসো যে মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা। এখানে দুটা মতবাদ আছে, এই দুটা মতবাদ সম্পর্কে আমরা একটু জানবো। একটা হলো কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, মানে অর্থাৎ লবণ পরিশোষণের ক্ষেত্রে অনেক মতবাদ আছে। হ্যাঁ, মতবাদ মানে 100% কনফার্ম কেউই না, এক একজন এক একটা মতবাদ দিয়েছে আর কি। হ্যাঁ, তো তার মধ্যে দুইটা হলো মতবাদ এরকম যে কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। এই মতবাদে যেটা বলা হচ্ছে সেটা হলো, দেখো কেমন সেটা, এখানে ভালো করে দেওয়া দেখো যে বলা হচ্ছে মূল রোম যেটা, হ্যাঁ এটা ধরো মূলের এখানে ধরো মূল রোম, মনে করো এটা মূল রোম। তো মূল রোম তো যেহেতু কোষ, তাই না, তো কোষের মধ্যে তো শ্বসন ক্রিয়া ঘটবেই। তো শ্বসন ক্রিয়া যখন ঘটে তখন তো আমরা জানি কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আর এই কার্বন ডাই অক্সাইড পানি, মাটির মূলের নিচে ধরো পানি টেনে আসে, পানি পেলে এই কার্বন ডাই অক্সাইডে পানির মধ্যে এসে কার্বন ডাই অক্সাইডের সাথে পানি বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। আমরা তো জানি কার্বনিক অ্যাসিড খুবই মানে শিথিল যৌগ, এটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়। তো এটার সাথে সাথে ভেঙে যায় হাইড্রোজেন আয়ন হয়, বাইকার্বন আয়ন হয়। তারপরে যেটা হয়, কার্বন ডাই অক্সাইড পরিবহনের মতো হ্যাঁ কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। তো এখন এটা যখন হলো, হওয়ার পরে কি হবে যে মাটির কোলয়েডাল দানা বলা হচ্ছে। কোলয়েডালের কিন্তু দুইটা অর্থ আছে, একটা কোলয়েডাল দ্বারা বোঝায় আঠালো, আর একটা কোলয়েডালের কোলা দ্বারা বোঝায় কাদা। মানে কাদার মধ্যে মাটির যে কণা, সেই কণার সাথে লবণের কিছু আয়ন, এই আয়নগুলা কাদার কণার সাথে, কোলয়েডাল দানা বা কাদার কণার সাথে লেগে থাকে। ধরো কথার কথা সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড মনে করো এখানে সোডিয়াম ধরো লেগে আছে, আরেকটা মাটির কণার সাথে মনে করো এটা মাটির কণার সাথে ধরো ক্লোরিন আয়ন লেগে আছে, এর সাথে গায়ের সাথে লেগে আছে। হ্যাঁ, এবার কি হলো যে এই যে হাইড্রোজেন আয়ন কি করে যে এই সোডিয়াম আয়ন এটাকে সরিয়ে সে এখানে বসে যায়, এর মধ্যে ঢুকে যায়। তখন সোডিয়াম আয়ন যে মুক্ত হয়ে গেছে, এই মুক্ত অবস্থায় তখন মৌলসমূহের মধ্যে সোডিয়াম আয়নটা ঢুকে যায়। একইভাবে যেই কোলয়েডাল দানার সাথে বা কাদার কণার সাথে ক্লোরিন আয়ন আছে, মানে নেগেটিভ আর কি, ঋণাত্মক আর কি ইয়া হয়। তো এই ঋণাত্মক আয়নটা যখন হচ্ছে এর মধ্যে ঢুকে যাবে, তখন এ তো বের হয়ে যাবে, একসাথে দুইটা থাকে না, এটা ধারণা। তখন এই ক্লোরিন আয়ন আবার এর মধ্যে ঢুকে যাবে, তাহলে কি দুইটা আয়নই কোষের মধ্যে ঢুকে গেল। এইভাবে সোডিয়াম ক্লোরাইড বলে না, যে কোনো লবণ, সোডিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, যে কোনো আর কি লবণ এইভাবে করে পরিশোষণ হয়, এটা বলা হচ্ছে। এটা হলো একটা মতবাদ, না বুঝলে আরেকবার বলবো। আচ্ছা, ধন্যবাদ। মূল রোম তো একটা কোষের মধ্যে তো শ্বসন ক্রিয়া ঘটেই, তাই না? শ্বসন ছাড়া তো আসলে কোনো কোষ বেঁচে থাকবে না, শ্বসন ঘটতেই হবে। শ্বসন ঘটে এবং এটিপি তৈরি হয়, এবং ওই এটিপিতেই কোষের যাবতীয় কার্যকলাপ চলে। এটিপি ছাড়া কোনো কাজ চলবে না। বিভিন্ন যে ক্রিয়া বিক্রিয়া হয় সেটা কিন্তু এটিপির কারণেই হয়, হ্যাঁ, না হলে ক্রিয়া বিক্রিয়া বন্ধ হয়ে যায়। আমাদেরই ধরো আমরা যদি অনেকক্ষণ না খাই তখন আমরা দুর্বল হই কেন? কারণ আমাদের এটিপি কমে যায়, এটিপি তৈরি হয় না, খাচ্ছি না, এটিপি তৈরি হচ্ছে না, কোষের মধ্যে শ্বসন ঘটছে না, তখন আমাদের শক্তি কমে যায় না। কারণ আমরা যে হাঁটাচলা করছি সেটা তো শক্তি আছে বলেই তো করছি, এটিপি নামক শক্তির কারণে, তাই না? তো কোষও কিন্তু এরকম, উদ্ভিদের ক্ষেত্রে একই কাহিনী। এরা কিন্তু এটিপি তৈরি করার সময়, গ্লুকোজ ভাঙার সময় ওরা কিন্তু এটিপি তৈরি করে। তো গ্লুকোজ ভাঙার সময় আমরা জানি কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, মানে এটিপি তৈরি করার সময় কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এখন এই কার্বন ডাই অক্সাইড যে এইখানে যে পানি আছে, মানে অর্থাৎ এই যে মূল্যের আশপাশে যে পানি আছে, ওই পানির সাথে কার্বন ডাই অক্সাইড কি করলো, বিক্রিয়া করলো।
বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করলো। ঠিক আছে, তো আমরা তো জানি কার্বনিক অ্যাসিড হচ্ছে খুবই শিথিল যৌগ, তাই না? এ নিজেকে ঠিক রাখতে পারে না, যে কোনো পরিবেশে গেলেই ওর ইয়েটা শেষ, হ্যাঁ ভেঙে যায়। তো ও ভেঙে গেল, ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন বাইকার্বনেট আয়ন হওয়ার পরে কি হবে, এখন এরা দেখতেছে যে মাটির কণার গায়ের সাথে কিছু আয়ন লেগে আছে। তখন এদের ইচ্ছা হলো যে তোরা লেগে আছিস, এবার আমরা এখানে লাগবো, তুই এখান থেকে হট। ও যখন এখানে ঢুকে গেল, তখন এই যে সোডিয়াম আয়নটা ধনাত্মক ধনাত্মকের সাথে এ তখন কি করলো, যে এ সরে গেল, যখন তখন সরে যায় এই মূলরোমের কোষের মধ্যে ঢুকে গেল। একইভাবে যেই জায়গায় ঋণাত্মক আয়ন আছে, যেমন ধরো ক্লোরিন আয়ন মাটির কণার সাথে আছে, তাহলে এ যখন এখানে ঢুকবে তখন এও এখান থেকে সরে যাবে, সরে যায় মূলের মধ্যে চলে যায়। মানে মাটির কণার সাথে তখন খালি হাইড্রোজেন হ্যাঁ, ওরা থেকে গেল, ওরা থেকে গেল। আর ওটা তো কোষের মধ্যে শ্বসন ক্রিয়ায় তৈরি হয়েছিল, তাহলে ওরা থেকে গেল। এটা একটা মতবাদ, হ্যাঁ 100% কনফার্ম না আর কি, এখনো অনেক মতবাদ আছে, 100% কনফার্ম না। লুন্ডিগরের মতবাদটা সব থেকে আধুনিক মনে করা হয়, কিন্তু তারপরে এটা 100% কনফার্ম না। এই কারণে কি বলছে মতবাদ, মতবাদ মতবাদ মানে কি এক একজনের এক এক রকমের মত, হ্যাঁ, তো এটা কিন্তু প্রতিষ্ঠিত কোনো সত্য না, হ্যাঁ এক একজন এক একটা, হ্যাঁ বোঝা গেল কি? এই বলো, না বোঝার আছে? এই মতবাদটা কি হিসেবে শুনি? ও এটা সাধারণত ক্ষয়ের জন্য আসে, ক্ষয় হিসেবে আসে, বুঝছে? আর তো সমস্যা নাই তুই? আচ্ছা প্রসেনজিৎ বুঝতে পেরেছো? আচ্ছা এবার দেখো আরেকটা মতবাদ বলছে, যে আরেকটা মতবাদ হলো কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ প্রায় একই, কিন্তু একটু পার্থক্য কি? পার্থক্যটা হলো এই যে মূলরোমের আশপাশে যে মাটির কণা আছে, কাদার কণা যে আছে, কাদার কণা যে আছে, সেই কাদার কণার সাথে যথারীতি এরকম বিভিন্ন আয়ন লেগে আছে, ধরো নেগেটিভ আয়ন পজিটিভ আয়ন লেগে আছে, হ্যাঁ যে কোনো হতে পারে লেগে আছে। এখন যে কি হলো, ওই যে আগের মতোই শ্বসন ক্রিয়ায় কার্বনিক অ্যাসিড তৈরি হলো। ওই কার্বনিক অ্যাসিড কিন্তু হচ্ছে তোমার স্বল্প দূরত্বে, মানে এই যে মূলরোম আছে না, মূলরোমের এই আশপাশে এই হাইড্রোজেন আয়ন বাইকার্বনেট আয়ন তৈরি হয়েছে এখানে, মানে কার্বনিক অ্যাসিড হওয়ার পর কাছাকাছি আছে। এখন হয় কি, যে এরা তৈরি হওয়ার পর এই হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন এরা কাঁপতে থাকে, স্বল্প দূরত্বে কাঁপাকাঁপি করে ধারণা। একই সাথে মাটির কণার সাথে যে আয়ন আছে না, ওরাও কাঁপাকাঁপি করে। তো এই কাঁপাকাঁপি যদি যুগপৎ হয়, যুগপৎ মানে হলো কি, যে স্বল্প দূরত্বে ধরো হাইড্রোজেন আয়ন স্বল্প দূরত্বে, এখানে ধরো H+ স্বল্প দূরত্বে কাঁপতেছিল, এও কাঁপতেছিল, কাঁপতে কাঁপতে দেখা গেল হাইড্রোজেন আয়ন কাঁপতে যে এর কাছাকাছি চলে গেছে, আর এখানকার কোনো ধনাত্মক আয়নও কাঁপতে কাঁপতে এর কাছাকাছি চলে আসছে। যদি এটা যুগপৎ হয় তাহলে একে অপরের সাথে এক্সচেঞ্জ হয়ে যাবে, এই জন্য বলা হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ, একটা আরেকটার মধ্যে চলে যাবে। ব্যাপারটা এরকম যে কেউ কারো ধরো যে উভয়ের জামা ধরে টানাটানি করছে, ওর জামার বোতাম ওর কাছে চলে আসলো, এর জামার বোতাম ওর কাছে চলে গেলো টানাটানিতে, তাই না? যেমন বাংলাদেশের দেখলাম, বাংলাদেশের ফুটবল খেলা দেখলাম, যে একটা অংশ আর কি এমনি মোবাইলে, যে ওই দুই মানে শ্রীলঙ্কা না নেপালের মেয়েদের সাথে বাংলাদেশের মেয়েদের মারামারি হয়ে গেছে, বুঝছো, একবারে ফাইটিং। তো মনে করো যে ও ওকে মারতে, হ্যাঁ, তো তখন মনে করো যে এই রেফারি আসে, দুইজনকে লাল কার্ড দিয়ে বের করে দিল। ঠিক আছে, দুজনে মারামারি করছে, মানে হ্যাঁ খেলতে যায় মারামারি করে দেয়, তাই না? তো তবে বাংলাদেশের মেয়েরা কিন্তু ভালো ফুটবল খেলে, ছেলেদের থেকে ভালো খেলে, ছেলেদের থেকে মেয়েরা ভালো খেলে, এবং কারণ আছে, বেশিরভাগ খেলে হচ্ছে তোমার পার্বত্য চট্টগ্রামের ওইদিকে চাকমা টাকমা এরকম না, ওরা বেশি মানে খেলতেও ভালো করে, হ্যাঁ ভালো করে। তো দেখলাম যে ভালোই পারে, বাংলাদেশে উচিত ওদের কাছে খেলা শেখা, মানে এই মেয়েরা ভালো খেলছে অনেক, তাই তাহলে কন্ট্যাক্ট এক্সচেঞ্জে কি বললাম, আবার আমি বলি যে স্বল্প দূরত্বে হাইড্রোজেন আয়ন বাইকার্বনেট আয়ন যখন হয়ে যায় তখন এরা কাঁপতে থাকে, এরকম করে কাঁপে। আবার লবণের আয়নগুলা কাদার কণার সাথে মাটির কণার সাথে থেকে তারাও কাঁপতে থাকে। এই কম্পনটা যদি যুগপৎ হয়ে যায় তাহলে
যে হাইড্রোজেন আয়ন চলে গেল হচ্ছে ধনাত্মক আয়নের কাছে, আর ধনাত্মক আয়ন এসে মূলরূপের মধ্যে ঢুকে গেল। একইভাবে ওই বাইকার্বনেট আয়নেও একই রকম ঘটনা ঘটে, ধনাত্মকের সাথে ধনাত্মক, ঋণাত্মকের সাথে ঋণাত্মক, এরকম ঘটনা ঘটে। না বুঝলে বলো, বুঝতে পেরেছো? তাহলে দুটো একটু বইয়ের ভাষা পড়ে দেখো তো, দুটো পড়ে দেখো বইয়ের ভাষাতে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এই 2 মিনিটের বিরতি, হ্যাঁ তোমরা পড়ো। শুরু করলাম একদিন তো অধ্যায়টা অর্ধেক করে রয়েছে শুরু করলাম ভালো লাগে। 11 অধ্যায় 10 আচ্ছা, না বুঝলে তো পাওনি, পেয়েছো? ভাষাগত কোনো কোশ্চেন আছে? নাই তো? কোশ্চেন পাওনি তো কোনো কোশ্চেন? পাইছো কোনো কোশ্চেন? ইমতিহা আর কি জানো না? হ্যাঁ ও ফাহমিদা, পাইছো কোনো কোশ্চেন? ও ওই তো আমি দেখতে দাদা, ওই তো বলে গেছে আজকে সেকেন্ড ও সেকেন্ড ও যে বলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এখন কিন্তু প্রতিদিনই ফার্স্ট পার্ট নিয়ে আসতে হবে, মানে এখন এই 9 অধ্যায় শুরু হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাও ভালো, 2টা পার্ট, যদি 3-4টা পার্ট থাকতো তাহলে কেউ কখনো 3rd পার্ট, কেউ 4th পার্ট, জানাতুগুলা পাগল হইলে আমাদের চাপাই দিবে, তাহলে আমরাই তো প্রেসারে মরে যাবো একটা পার্ট যদি অত তবে তোমাদের উচিত ছিল কি জানো, যে ইন্টারভিউতে যত মোটা মোটা বই করছে, এত লেখকের বইটা করছে, ইন্টারভিউর উচিত ছিল যে যারা সায়েন্স করবে ইন্টারমিডিয়েট থেকেই আর কি, এটা উচিত ছিল যারা সায়েন্স নেবে সায়েন্সের যে কোনো একটা সাবজেক্ট নেবে, যে মেডিকেল টার্গেট করবে সে শুধু বায়োলজি নেবে, আর বাংলা তো মাতৃভাষা জানো, ওটা পড়তে হবে না, ইংরেজি আর আইসিটি আর বায়োলজি, বাস ওই সাবজেক্টের উপর সে দক্ষ হয়ে যাবে, মানে জ্ঞান ওই বেশি সাবজেক্টে হবে, জ্ঞান মারাত্মক জ্ঞান হবে না, হ্যাঁ। এক একটা বারুদ হয়ে যাবে একবারে। হ্যাঁ, সেটা হচ্ছে মেডিকেলে স্যার এটা করা উচিত, কিন্তু মানে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে 5টা বছর যে মানে মানব দেহের সবগুলা বিষয় পড়া, এটা পড়ানোর দরকার নাই, যে যার ইচ্ছা হবে আমি মেডিসিন নিয়ে পড়বো, আমি নিউরো নিয়ে পড়বো, আমি নেফ্রোলজি নিয়ে পড়বো, আমি ওইদিকে চলে যাবো, তখনই ভর্তি হওয়ার পরে, তাহলে ওই বিষয়ে ও কিন্তু বেশি দক্ষ হয়ে যাবে, তাই না? এই জিনিসটা ভালো না, এতগুলো সাবজেক্ট, 13টা সাবজেক্ট, ঠিক না? তোমাদের যদি ওরকম হতো, আর যার ইচ্ছা হবে যে তোমার ইন্টারমিডিয়েট মানে ইঞ্জিনিয়ারিং সাইড, সে শুধু ফিজিক্স নেবে, হ্যাঁ না কারণ তো না, ওই তোমার হচ্ছে বায়োলজি পড়ার সময় বায়োলজিতে কিছু কিছু কেমিস্ট্রি থাকে। আচ্ছা, পরে দিচ্ছি ওটা। এবার দেখো এর পরের পৃষ্ঠায় আসো, এর পরের পৃষ্ঠায় দেখো উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়ার 4র্থ নম্বর লাইন, এটাও কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে, যে ক্যাটায়নগুলা নিম্নের কোনটি ক্যাটায়ন, কোনগুলা শোষণের ক্ষেত্রে, আবার অ্যানায়নগুলা কি কি, এগুলো আর কি এমসিকিউর জন্য। এরপরে দেখো, হ্যাঁ আচ্ছা, এরপরে দেখো যে খনিজ লবণ পরিশোষণটা আর কি, সক্রিয় পরিশোষণ আর নিষ্ক্রিয় পরিশোষণ, 2টা ভাগে ভাগ করা হয় খনিজ লবণ পরিশোষণকে। মনে রাখবা, সক্রিয় পরিশোষণ মানে যেখানে এটিপি খরচ করতে হয়, হ্যাঁ তাহলে ওটা সক্রিয়। যেমন ধরো যে আমরা
সাধারণত পানি খাওয়ার সময় এটার কিন্তু কোনো টাকা পয়সা লাগে না সাধারণভাবে, তাই না? মানে রাস্তার ধারে ধরো একটা টিউবওয়েল আছে, তুমি যাই চিপে পানি খেলা, তাই না? তোমার কিন্তু টাকা পয়সা লাগছে না, এটা কিছুটা নিষ্ক্রিয় মনে করো। আর টাকা দিয়ে কিনতে হলে ওটাই মনে করো যে এটিপি খরচ, টাকা দিয়ে কিনে কিছু করতে হলে ওটা এটিপি খরচ। এটিপি খরচ করলে তো উদ্ভিদ বা প্রাণীর যে কোনো কাজ করতে গেলে মানে এটিপি খরচ করতে হয় আর কি। আর যেগুলো ফ্রি পায় এটিপি খরচ ছাড়াই, ওটাকেই নিষ্ক্রিয় পরিশোষণ বলে। যেমন হলো অভিস্রবণ, ব্যাপন, এই জিনিসগুলো নিষ্ক্রিয়, এগুলাতে কোনো টাকা পয়সা খরচ করতে হয় না, মানে এটিপি খরচ করতে হয় না আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সৃজনশীল সেটা হলো সক্রিয় লবণ পরিশোষণের। এখানে এমসিকিউর জন্য মনে রাখতে হবে 6 নম্বর লাইন যে কি কি আছে সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে। সাইটোক্রোম পাম্প মতবাদ আছে, প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট আছে, তারপরে আছে হলো লেসিথিন মতবাদ। এগুলো হচ্ছে সক্রিয় পরিশোষণের কতগুলো মতবাদ আর কি। এগুলো কিন্তু মতবাদ, হ্যাঁ, পুরোপুরি প্রমাণিত কিছু না, মতবাদ এই কয়টা আছে। এটা এমসিকিউ। সিকিউ হিসেবে লুন্ডিগরের যে মতবাদ, এটা ভিভিআই দিয়ে রাখতে হবে, এটাই হলো পরীক্ষায় সব থেকে বেশি আসে এবং এটা অনেক বেশি বুঝারও। আজকে একটু সহজগুলাই পড়ায়, আজকে ছেলেরা অনেকে আসেনি, আবার দেখা যায় ইউটিউবে সহজগুলো পড়ায়। আগামী দিন এটা পড়াবো, আগামী দিন বলতে মঙ্গলবারে এটা পড়াবো। হ্যাঁ, আজকে একটু সহজগুলো পড়াই। সহজ বলতে দেখো যেখান থেকে শুরু হয়েছে নিষ্ক্রিয় লবণ পরিশোষণ, এখান থেকে এইগুলো তো সোজা। তার আগে অবশ্য লেসিথিন বাহক ধারণা উপরেরটা আছে, এটাও সোজা, এটাও একটু পড়ে ফেলি। এটা হলো সফটের মধ্যে পড়ে, এইভাবে পরীক্ষা আসে যে ধরো লেসিথিন বাহক ধারণা মানে বলা হলো নিম্নের কোনটি সক্রিয় পরিশোষণের ধারণা বা মতবাদ, এভাবেও আসতে পারে। হ্যাঁ, এমসিকিউ। তো লেসিথিন উপরে দেখো নিষ্ক্রিয় লবণ পরিশোষণ, উপরে আছে লেসিথিন বাহক ধারণা। আর তার আগে তো আরো দুইটা আছে, প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট, ওটা তো আগামী মঙ্গলবারে পড়াবো। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই যে তোমাদের যেহেতু ছেলেরা অনেকে আসেনি এই কারণে। আচ্ছা, তাহলে দেখো লেসিথিন বাহক ধারণা বলতে বোঝায় কোষঝিল্লির মধ্যে কিছু বাহক থাকে। কোষঝিল্লিতে কিন্তু অনেক প্রোটিনও থাকে, অনেক প্রোটিন যারা বাহক মানে কি, যারা হলো লবণের আয়নগুলোকে ধরে নিয়ে ভিতরে পাঠায় দেয়, এদেরকে বাহক বলা হয়, এদেরকে বাহক বলা হয়। যেমন আমরা জানি যে আমাদের যে ইনসুলিন আছে, তাই না, ইনসুলিনকে গ্রহণ করার জন্য কোষঝিল্লিতে কিন্তু প্রোটিন থাকে, যেই প্রোটিনটা ইনসুলিনকে ধরে কোষের মধ্যে পাঠায় দেয়, এরকম আর কি। হ্যাঁ, তো এরকম বাহক থাকে আর কি। তো এখন যদি তোমার যে লবণ পরিশোষণের জন্য উদ্ভিদের এরকম বাহক আছে, যার মধ্যে একটা বাহকের নাম হলো লেসিথিন। মনে করে এটা লেসিথিন। লেসিথিন তো জানো, লেসিথিনের বাংলা অর্থ কি ছিল বলতো? লেকিথোস। হ্যাঁ, মানে হলো হলুদ। এটা হলো লিপিড জাতীয় হয়ে থাকে। হ্যাঁ, লিপিড জাতীয় একটা উপাদান যারা হলো লবণের আয়নগুলোকে ধরে কোষের ভিতরে পাঠায়। তবে এই লেসিথিনটা সরাসরি ধরে পাঠায় না, বরঞ্চ লবণের আয়ন এই গ্রহণ করলে এ হলো একটা যৌগে পরিণত হয়ে যায়। ওই যৌগটার নাম হলো কোলিন ফসফাইডিক অ্যাসিড। যে ছিল লেসিথিন সে হলো কোলিন, একটা অ্যামাইনো অ্যাসিড। তো ওই যখনই আয়নটা ঢোকে তো তখন একটা বিক্রিয়া ঘটে যায় ওই আয়নের প্রভাবে কি হয়, বিক্রিয়া ঘটে। ওই বিক্রিয়াতে দেখা যায় লেসিথিনটা তখন কোলিন ফসফ্যাটিক অ্যাসিড হয় এবং এই অবস্থায় ভেঙে যায়। কোলিন ফসফ্যাটিক অ্যাসিড হয় এবং এই অবস্থায় ভেঙে যায়। ভেঙে গেলে যখন ভেঙে যায় তখন দেখা যায় যে আয়ন যেটা আর কি ঢুকছিল সেই আয়নগুলো তখন বের হয়ে যায়। তখন আয়ন দুটিকে মুক্ত করে, আর এই ক্ষেত্রে এটিপি প্রয়োজনীয় শক্তি ব্যবহার করে। তাহলে এখানে এমসিকিউর জন্য মনে রাখতে হবে লেসিথিন বাহক ধারণায় যে যৌগ গঠন করে তার নাম কি? তার নাম হলো কোলিন ফসফ্যাটিক অ্যাসিড। এটা এমসিকিউ। এরপরে দেখো নিষ্ক্রিয় লবণ পরিশোষণ। তাহলে এটা তো আগে জেনেছি, নিষ্ক্রিয় ক্ষেত্রে কোনো এটিপি খরচ হবে না। তো নিষ্ক্রিয় ক্ষেত্রে ব্যাপন মতবাদ এই ক্ষেত্রে কি বলছে যে মূল বিষয়টা বলি, এটা অবশ্য পরীক্ষা আসে না, এমনি সহজ জিনিস, যে যদি কোনো কারণে বেশি লবণের আয়ন থাকে তাহলে ব্যাপিত হবে। যখন অভিস্রবণ হয় তখনও কিন্তু দেখা যায় যে ওই অভিস্রবণের সাথে পানি যাচ্ছে, তো পানির সাথে সাথে কিছু লবণও ব্যাপিত হয়, তো এটাকে বলা হয় ব্যাপন মতবাদ। এরপরে দেখো আরেকটা মতবাদ বলছে আয়ন বিনিময় মতবাদ। এক্ষেত্রে কি হয়, আয়ন বিনিময় মতবাদ হলো উদ্ভিদ মূলের কোষরস হতে হাইড্রোজেন আয়ন বাইরের দ্রবণে নির্গত হয়। উদ্ভিদ মূলের কোষরস হতে অনেক সময় দেখা যায় ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া ঘটে কোষের মধ্যে,
ডিহাইড্রোজেন হবে না হাইড্রোজেন আয়নের মুক্তি। তো ওই মুক্তি হলে বেশি যখন হাইড্রোজেন আয়ন হয় এটা দেখা যায় যে কোষের বাইরে চলে আসে। যখনই কোষের বাইরে চলে আসে তখন একটা বিভব পার্থক্য হয়, তখন লবণের কিছু আয়ন আবার ভিতরে ঢুকে যায়। এইভাবেও আর কি হয়, এটা মনে রাখতে হবে। এটার এই আয়নের মতবাদটা কে করেন? পান্ডা ও সিনহা, পান্ডে ও সিনহা এই মতবাদ করেন। আরেকটা মতবাদ হলো, না সাল লাগবে না, একটা হলো সাল না, খালি ওই বৈজ্ঞানিকের নাম। আরেকটা বলছে ডোনান সাম্যাবস্থা মতবাদ। ডোনান সাম্যাবস্থা মতবাদ করেন কিন্তু ওই এফজি ডোনান, তবে এফজি মনে রাখতে হবে না, শুধু ডোনান মনে রাখলে হবে। এখানে বলছে কোষ ঝিল্লির অভ্যন্তরে অব্যাপনযোগ্য কিছু স্থির ঋণাত্মক চার্জ থাকে, মানে যে ঋণাত্মক চার্জগুলো ব্যাপন হয় না, তাই না, এই জন্য বলছে অব্যাপনযোগ্য। একে নিরপেক্ষ করার জন্য বাইরে থেকে কিছু ধনাত্মক চার্জ থাকে। ওই যে ঋণাত্মক হয়ে আছে, তো তাহলে তো ধনাত্মক অটোমেটিকলি চলে আসবে, হ্যাঁ, তাই কিছু ধনাত্মক ঢুকে ওটাকে চার্জকে সমতা করে। ক্যাটায়ন ঝিল্লির অভ্যন্তরে প্রবেশ করে। প্লাজমা ঝিল্লির ভিতরে স্থির আয়নের সংখ্যা বেশি হয়ে গেলে বাইরে থেকে ভিতরে একটি সাম্য অবস্থায় না পৌঁছানো পর্যন্ত ক্যাটায়ন। এটা খালি এগুলো বর্ণনা লাগবে না, খালি বৈজ্ঞানিকের নাম। যেমন ধরো যে সাম্য অবস্থা মতবাদ বা ডোনান সাম্য অবস্থায় দিল, কি করেছেন এটা মনে রাখতে হবে। এটা তো মনে থাকবেই, যেহেতু এটা বলেই দেওয়া আছে। আরেকজন বৈজ্ঞানিক ক্রেমেন এর মতে যে প্রসেদন টানেও কিন্তু খনিজ লবণ চলে আসে। প্রসেদন টান মানে কি, যখন উপরের দিকে পানি বাষ্প আকারে বের হতে থাকে তখন একটা মূল থেকে বাইরের দিকে একটা টান সৃষ্টি হয়, ওই টানে পানি যখন আসে তখন কিছু লবণের আয়নও চলে আসে। আমরা জানি যে পাইপের মধ্যে, হাউজে তুমি যদি পাইপ দাও, পাইপ দিয়ে যদি চুষক দাও, তাহলে কিন্তু নিচ থেকে উপরের দিকে পানি কিন্তু পড়তেই থাকে, জানো কি, দেখেছো? আমরা ছোটবেলায় নিজেরা করতাম। ধরো মানে একটা হাউজের মধ্যে তুমি একটা রবার্টের যে পাইপ, আচ্ছা ওই পাইপটা দিলে অন্য মুখ দিয়ে পানিটা হ্যাঁ, অন্য মুখ দিয়ে। এই এই এরকম ধরো এটা হচ্ছে তোমার একটা পাত্র, এখানে ধরো পানি আছে। এখন মধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে কিন্তু কাজ করবে কিভাবে? এইখানে পানি পাইপটা দিয়ে বাইরে ঘুরে রাখছো, টিস্যু দিলে এরকম হয়। হ্যাঁ, এখন তুমি যদি এখানে চুষক দাও, তাহলে কিন্তু পানিগুলা যখন চুষক দিবা তখন এই যে টান সৃষ্টি হলো, ওই টানটাই অব্যাহত থাকে। একবার যে টান দিছো না, চুষক দিছো, একবার টান দিছো না, ওই টানে একবার যখন পড়বে, ওই টানে পানির তো পানির অণুর সাথে পানির অণুর তো একটা আকর্ষণ আছে না, তারপরে আবার ধীরে ধীরে, হ্যাঁ, তাই না? পানির অণুর সাথে পানির অণুর যে আকর্ষণ আছে, তাহলে ওই যে টান দিলা, পানির অণুর সাথে পানির অণুর কিন্তু আকর্ষণ আছে। যেমন পানির মধ্যে তুমি হাত দিলে পানি সরে গেল, আবার কি লাগে যায় না, তাহলে ওটা আকর্ষণের জন্য। স্যার ওই যে তেল দেয় না, হ্যাঁ, ওই একই, তেলের ক্ষেত্রে একই, ওটা তো পানির মতোই। তেলও দেখবা যে ওরকম করে, ওই ওই ভিতরে পাইপটা করে চুষক দেয় ওরা। কি যেন একটা মেশিন দেয় না, ঠিক না? হ্যাঁ, মেশিনও দেয়, তবে কার কেউ কেউ সরাসরি চুষক দেয়। ওরা প্র্যাকটিস আছে, মানে মুখে চলে আসবে না, চুষক দিবে। একবার তেল পড়তে শুরু করলে দেখবে যে পড়তেই আছে। ওই যে একটা টান তৈরি হয়, ওই যে তুমি চুষক দিলা, ওইটাই থেকে যায়, ওই টানে পড়তেই থাকে। এটাই হলো প্রচ্ছদনের ব্যাপারটা, তাই বলছে। তোমরা এটা করনি, আমরা করছি। তোমরা যে করছো, তোমরা আমরা ছোটবেলায় আমরা আরেকটা করতাম, এটা কি তোমরা জানো যে একটা পানি ভর্তি গ্লাস এভাবে করে পানি ভাবে নিয়ে এটা হ্যাঁ, পড়ে না, পড়ে না, হ্যাঁ, এটা করছো না? টাকা করনি? করে কিন্তু দেখছি। ও, দেখছি। ও, আচ্ছা, দেখলেও হবে, করে আগে অনেক মানে প্রস্তুত করছো, করছে, তাহলে কেউ কেউ কারণে দেখছো, তাও নিজে করে দেখতে হবে যে সত্যি এটা ম্যাজিকের মতো না, যে মানে এটা কিন্তু পড়ে না, ওই কাগজের সাথে আটকে থাকে, ঠিক না? ভিজেও না কাগজ, হ্যাঁ, ভিজেও না কাগজটা, ঠিক না? কারণ কি? এটা ফিজিক্সের বিষয় অবশ্য, এটা ফিজিক্সের বিষয়। এই যে কি বলো তো কারণ, তুমি জানো? কে জানো কারণটা? মানে গ্লাসে পানি নিয়ে উপরে ভিতরে কোনো কাগজ। বাতাস থাকে না, যার কারণে ভিতর থেকে বাধা প্রদান করার মতো কিছু নাই, কাজ করে না। আমার তো তাই মনে হয়, ঠান্ডা তো থাকে না, না, কিন্তু কোনো থাকে। ওই যে পানির যে ভরটা আর কি, হ্যাঁ, যখন ধরো এই গোটা এক গ্লাস পানি তুমি কাগজ দিয়েছো, দিয়ে তখন তুমি এরকম করলাম, হ্যাঁ, এখন পানির যে ভর, মধ্যাকর্ষণের কারণে তো পানিটা নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু না পড়ার কারণ কি? মধ্যাকর্ষণ, উপরের যে বাতাসটা ওটা ওটা তো থাকে না। ইয়াটা কি যেন বলে, শক্তিটা উপরের দিকে ওকে টানে পানিটা, কি এরকম কিছু কেন টানে? শুনেছি। মানে এখানে সান্দ্রতা কাজ করে, বুঝতেই
পারে বা পড়ছে। সান্দ্রতা প্রবণতা বা এরকম কিছু না, ধরনের- বৃষ্টি যখন পড়ছে এখানে কিন্তু সান্দ্রবল কাজ করে। না বৃষ্টির সান্দ্রতা মানে ধরো ভাসিয়ে রাখার একটা পানির যে হ্যাঁ, কিন্তু ঊর্ধ্বমুখী একটা টান। এটা অ্যাকচুয়ালি যখন পানির ক্ষেত্রে হয় তখন সেটা প্লবতা বলা হয়, হুম। কিন্তু বায়ুতে বৃষ্টির ফোঁটা পড়ছে ওখানে সান্দ্রবল কাজ করে আসলে। তো হচ্ছে নিচের দিকে যে অভিকর্ষ যে বলটা আর হচ্ছে ওই সান্দ্রবলটা এটা প্রশমিত হয়ে যায়, এরকম কিছু হয় নাকি? হুম। এটা আমি শুনেছি। হ্যাঁ। আচ্ছা দেখো এটা শুনে ফেলবা তোমরা, হ্যাঁ এটা ফিজিক্সের বিষয় তো এটা শুনে আর ফেলবা। ফিজিক্স পারি না, আমার ফিজিক্স ভয় লাগে। হ্যাঁ, আচ্ছা। তো দেখো তার মানে তোমাদের হচ্ছে যে সায়েন্সের 3টা সাবজেক্টে ভালো হতে হবে মেডিকেল টার্গেটে, তাই না? তবে বায়োলজি, অবশ্যই বায়োলজিতে তো বেশি ভালো হতে হবে, কারণ বায়োলজি তো 30 মার্ক থাকে, কেমিস্ট্রি 25, ফিজিক্স 20, ইংরেজি 15। হ্যাঁ। ইংরেজিতেও ভালো হতে হবে, ইংরেজি 15 এটাও একটা ভালো মার্ক। বাংলা নাই। বাংলা নাই, তবে যে জিকে আছে বাংলা 10, ওটা আসলে ওই সময় পড়লেই হয়। জিকে দরকার না এত পড়া। অত দরকার নাই। তোমার এইদিকে যে 3টা সাবজেক্ট আর ইংরেজিটা ভালো হতে হবে আর কি, হ্যাঁ, তাহলেই হয়ে গেল। ফিজিক্সে একটু কম। ফিজিক্স একটু প্র্যাকটিস আমার একটা ফিজিক্সে বেশি আমার একটা স্টুডেন্ট ছিল, নাম ছিল অবান্তিকা গড়গড়িয়া। নামটা খুব বেশ মজার। ও চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়ে এখন। তোর কাহিনী কি স্যার? তো না, ও যখন আমাকে নামটা বলছিল তো আমি নামটা আমার মুখস্থ করতে অনেক সময় লাগছিল, এখন ভালো মুখস্থ হয়ে গেছে, এখন মুখস্থ আছে। মানে আমাকে নাম বলছে তো যে কি নাম, তো বলছে দুইটাই একসাথে বলছে, অবান্তিকা গড়গড়িয়া। আমাদের নামগুলো মনে করে আমি আর বুঝতে পারছি না, আমি 3বার শুনলাম। তারপরে হচ্ছে শোনার পরে তখন আমি মনে করছি যে আমি বলছি কি অবান্তিক, হ্যাঁ তো বলছে না না অবান্তিক না অবান্তিকা, অবান্তিকা। হ্যাঁ তাই বলছে না অবান্তিকা গড়গড়িয়া গড়গড়িয়া। পদবী হ্যাঁ সারনেম হতে পারে গড়গড়িয়া। পদবী তো হিন্দু কি স্যার? হ্যাঁ হিন্দু কি? হ্যাঁ ও তাহলে পদবী ঠিক আছে। হ্যাঁ, তো তো ওই চট্টগ্রাম আমি ওকে বলছিলাম যে তুমি তো চাইলে রাজশাহী মেডিকেলে আসতে পারো, মানে রাজশাহী মেডিকেলে আসতে পারবা, হ্যাঁ চট্টগ্রাম মেডিকেল র্যাঙ্কিং এ উপরে। তো ও বললো যে না স্যার আমি ওখানে থাকবো, কারণ জায়গাটা খুব সুন্দর, আমার খুব পছন্দ। রাজশাহী মেডিকেল কয় নাম্বারে আছে? রাজশাহী মেডিকেল মনে হয় 5 আর হ্যাঁ, চট্টগ্রাম ঢাকাতে হলো আছে। 4। তো চট্টগ্রাম মেডিকেল একটু আগে আছে, তো ওকে বলছিলাম যে আসো তুমি, স্যার সলিমুল্লাহ। হ্যাঁ সলিমুল্লাহ আছে। তো ও বললো আসলো না, না সোহরাওয়ার্দী, তারপর সলিম। হ্যাঁ সলিমুল্লাহ 3-এ। তো ইচ্ছা করে আসিনি, সুযোগ ছিল তাও আসিনি, কেন জানো? শুধুমাত্র এই সুন্দর জায়গাটাই, চট্টগ্রামের সুন্দর জায়গাটাই। না ওটা যেহেতু রাজশাহী র্যাঙ্কিং এ উপরে আছে, পড়াশোনা ভালো করে। পড়াশোনা ভালো, তারপরে অনেক দূর, তো হ্যাঁ অনেক ওই দূর। শুধুমাত্র এই সুন্দর জায়গাটাই। তাহলে তোমরা তো সেন্ট মার্টিনে আমি যদি যাইতাম মেডিকেল না, থাকে তাহলে ওখানে যান। ওখানেই চলে যেতাম, আর আসতাম না। আচ্ছা না না, আমি যাইতামই না ওখানে। আচ্ছা আজকে এই পর্যন্ত শেষ করি, কারণ হচ্ছে যে আমার চট্টগ্রাম ভালো লাগে। অনেকে আসেনি।